শুধু পশ্চিমবঙ্গ নয়, বাংলার সীমান্তকোলে ভারত জুড়ে ছড়াচ্ছিল অনুপ্রবেশের ক্যান্সার। কেন দিদির বিদায়ের পর স্বস্তির নিঃশ্বাস ফেলছে দিল্লি, মুম্বাই, ওড়িশা বা ঝাড়খণ্ড? সিপিএম এর হাত ধরে অনুপ্রবেশ আর তৃণমূলের আমলে গ্রেটার বাংলাদেশ তৈরির ছক। সীমান্ত পার করে আসা অনুপ্রবেশকারীরা বদলে দিচ্ছিল পশ্চিমবঙ্গের জনবিন্যাস। বিজেপি ক্ষমতায় আসতেই এবার দেশ ছাড়ার হুড়োহুড়ি পড়ল। সরকারে বিজেপি, তাই পালাচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। এ নিয়েই আজকে আমাদের ভিডিও, শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কমেন্ট করে জানান নিজেদের মতামত। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম। ইতালির বিখ্যাত দার্শনিক মেকিয়াভেলি তার দ্য প্রিন্স গ্রন্থে লিখেছিলেন, কোনো নতুন দেশ দখলে রাখার সবচেয়ে সহজ উপায় হলো সেখানে নিজের দেশের বিশ্বস্ত মানুষদের এনে বসিয়ে দেওয়া। আজকের দিনে দাঁড়িয়ে এই কথাটি একেবারে অক্ষরে অক্ষরে সত্য। আসলে অনুপ্রবেশ কোনো সাধারণ বিষয় নয়, এটা হলো এক ধরনের নীরব যুদ্ধ। এই যুদ্ধে কোনো বন্দুক বা গোলাবারুদ লাগে না, অথচ একটা আস্ত রাজ্য বা একটা আস্ত দেশ পুরোপুরি হাতছাড়া হয়ে যেতে পারে। শুধু জনবিন্যাস বদলে দিয়েই একটা জায়গার সংস্কৃতি, ঐতিহ্য আর ধর্ম পুরোপুরি ধ্বংস করে দেওয়া যায়। ঠিক এই চক্রান্তের ফাঁদেই একটু একটু করে তলিয়ে যাচ্ছিল আমাদের পশ্চিমবঙ্গ। যে সংস্কৃতি ভারতবর্ষের মূল ধর্ম ও সভ্যতার বিরোধী, তাকেই এখানে বাড়তে দেওয়া হচ্ছিল। বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে জনবিন্যাস সম্পূর্ণভাবে বদলে দেওয়া হচ্ছিল। কাজ করছিল একাধিক মৌলবাদী সংগঠনও। আর এই পুরো খেলায় তৎকালীন শাসক দল তৃণমূল কংগ্রেসের সরাসরি মদত ছিল। নিজেদের ভোট ব্যাংক বাঁচাতে তারা অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়েছিল। এরা যে গ্রেটার বাংলাদেশ তৈরির ছক সাজানো হচ্ছিল। স্বাধীনতার আগে সোহরাওয়ার্দী যেভাবে অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী ছিলেন, ঠিক সেভাবেই কি গ্রেটার বাংলাদেশের প্রধানমন্ত্রী হতেন মমতা বন্দ্যোপাধ্যায়? তবে সময় মহাবলবান, তার সামনে কেউ দাঁড়াতে পারে না, কেউ না। তোষণকারী তৃণমূলও টিকতে পারেনি। গত 4 মের পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস পুরোপুরি বদলে গেছে। বাংলার ক্ষমতা থেকে বিদায় নিয়েছে এই তোষণকারী শক্তি। আজ পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় এসেছে এমন এক দল যারা ভারতবর্ষের ধর্ম, সংস্কৃতি এবং ঐতিহ্যকে ধারণ করে রয়েছে। এই বিজেপি বলে নেশন ফার্স্টের কথা, অর্থাৎ সবার উপরে দেশ, সবার আগে দেশ। আপনাদের একটা ভিডিও দেখাই। এটা হলো বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর চেকপোস্ট। ভালো করে লক্ষ্য করুন সীমান্তের এই ভিড়। এরা কোনো সাধারণ পথচারী নন, এরা হলেন বাংলাদেশে ফিরে যাওয়ার অপেক্ষায় থাকা অনুপ্রবেশকারীদের দল। তৃণমূলের জমানায় যারা বুক ফুলিয়ে বহাল তবিয়তে এই পশ্চিমবঙ্গের রাজত্ব করছিল, আর বিজেপি ক্ষমতায় আসতেই এখন তাদের হাত পা কাঁপতে শুরু করেছে। রাজ্যে সরকার বদল হতেই দলে দলে অনুপ্রবেশকারীরা এখন সুরসুর করে বাংলাদেশে পালাতে শুরু করেছে। আসলে ক্ষমতায় এসেই বিজেপি সরকার যে কড়া 3D পলিসির হুঁশিয়ারি দিয়েছে, তাতেই ঘুম উড়েছে অবৈধভাবে বসবাসকারী এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একের পর এক চাঁচাছোলা হুঁশিয়ারি এবং অনুপ্রবেশকারীদের জন্য হোল্ডিং সেন্টারের খবর আসতেই আর ঝুঁকি নিতে চাইছে না কেউই। পরিণতির ভয়ে এখন সীমান্ত পেরিয়ে নিজেদের দেশে ফেরার জন্য হুড়োহুড়ি পড়ে গেছে। তৃণমূলের তৈরি করা সাধের ভোট ব্যাংক কিভাবে এক ঝটকায় খালি হয়ে যাচ্ছে স্বচক্ষে দেখুন হাকিমপুর সীমান্তের এই ভিডিও। ফিরে যাওয়া অনুপ্রবেশকারীরা কি বলছেন একবার শুনে নিন, চলুন তাদের মুখেই। খুলনা জেলায় এখানে কোথায় থাকতেন? এখানে থাকতাম দুর্গানগর।
দুর্গানগর। কি কাজ করতেন এখানে? ওই রঙের কাজ করতাম, ওই জঙ্গল সাফ করার কাজ করতাম। কত বছর আগে আসছিলেন? এই ধরো 1 বছর হয়ে গেছে। 1 বছর আগে আসছিলেন, তা এখন ফিরে যাচ্ছেন কেন? আমি ফিরে যাচ্ছি, ওই যে সরকার আর কি বলছে, দেশের মানুষ দেশে চলে যাও। বাংলাদেশে কোথায় বাড়ি? বাড়ি না না মোল্লাডাঙ্গা মোল্লাডাঙ্গা। এদিকে কোথায় থাকতেন? দমদম কি কাজ করতে? বাসন মাজা কাজ করে। বাসন মাজা কাজ করতেন। আর কতদিন আগে আসছিলেন? এই 2-3 মাস। 2-3 মাস আগে? হ্যাঁ ওরকম 1-1.5 বছর হয়েছে। বাসন মাজা যাত্রা করে কোন বর্ডার দিয়ে আসছিলেন? ওটা মনে নেই। হ্যাঁ, কি নাম কি আপনার? দিতে দিদি না, এখন এখানে আসছেন কি উদ্দেশ্যে? কি এখন স্যার আমাদের থাকতে দিচ্ছে না, আমরা চলে এসেছি। আচ্ছা, কি বাংলাদেশে চলে যাবেন? বিএসএফ এর কাছে স্যালেন্ডার করতে আসছেন? ঠিক। নাম কি আপনার? দিতে দিদি এবার আপনাদের চিত্র দেখায় রাজ্যের হোল্ডিং সেন্টারগুলোর, যেখানে রাখা হচ্ছে অবৈধ বাংলাদেশিদের। মালদার ইংরেজবাজার শহরের চন্দন পার্ক এলাকাকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে তৈরি করা হয়েছে জেলার একমাত্র হোল্ডিং সেন্টার। আর রবিবারই সেই সেন্টারে শুরু হয়ে গেল বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে এসে রাখার প্রক্রিয়া। প্রথম দিনেই গাজল থানার পান্ডুয়া এলাকা থেকে চিহ্নিত করে এখানে নিয়ে আসা হয়েছে 9 জন বাংলাদেশি নাগরিককে, যার মধ্যে রয়েছেন 3 জন মহিলা এবং 6 জন নাবালক নাবালিকা। ইংরেজবাজারের এই চন্দন পার্ক হোল্ডিং সেন্টারটিতে সর্বক্ষণ নজরদারি চালাচ্ছে পুলিশ প্রশাসন। 24 ঘন্টার সিসিটিভি নজরদারির পাশাপাশি নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে 12 জন পুলিশ কর্মী, 3 জন সিভিল ডিফেন্স এবং 3 জন সিভিক ভলেন্টিয়ারকে। অনুপ্রবেশকারীদের খাবারের জন্য রাখা হয়েছে বিশেষ রাঁধুনিও। মালদার মতো এই একই ছবি ধরা পড়েছে মুর্শিদাবাদেও। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সেখানে শুরু হয়ে গিয়েছে প্রশাসনের চরম পদক্ষেপ। সোমবার রাতে এক রুদ্ধশ্বাস অভিযানে জলঙ্গি থানার বিদুপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় 7 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে। গোপন সূত্রে সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের খবর পেয়েই গভীর রাতে ওই এলাকায় অতর্কিত হানা দেয় পুলিশ বাহিনী। হাতে নাতে ধরা পড়ে এই 7 জন অনুপ্রবেশকারী। জানা গিয়েছে এরা বাংলাদেশের কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা এলাকার বাসিন্দা। মঙ্গলবার ধৃতদের বহরমপুর আদালতে তোলার পর সোজা পাঠিয়ে দেওয়া হয়েছে হোল্ডিং সেন্টারে। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে অস্থায়ীভাবে আটকে রাখার জন্য রাজ্য জুড়ে যে হোল্ডিং সেন্টার তৈরি হয়েছে তারই অংশ হিসাবে মুর্শিদাবাদ জেলার লালগোলার ঐতিহাসিক পদ্মা ভবনের 3য় তলটিকে বেছে নেওয়া হয়েছে। আপাতত এই পদ্মা ভবনের নতুন অস্থায়ী হোল্ডিং সেন্টারটিকে করা হয়েছে অনুপ্রবেশকারীদের নতুন ঠিকানা। নিশ্ছিদ্র নিরাপত্তা এবং কড়া পুলিশি পাহারাতে মুড়ে ফেলা হয়েছে গোটা চত্বর। মালদা ও মুর্শিদাবাদের এই ব্যাক টু ব্যাক অ্যাকশন স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে যে সীমান্ত পেরিয়ে এপারে এসে থিতু হওয়ার দিন এবার সত্যিই শেষ হয়ে গিয়েছে। একটা অত্যন্ত চাঞ্চল্যকর এবং গুরুত্বপূর্ণ কথা আপনাদের জানিয়ে রাখি, এই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা অবৈধভাবে ভারতে ঢুকে কিন্তু শুধুমাত্র যে পশ্চিমবঙ্গে নিজেদের ডেরা বানাচ্ছিল এমনটা নয়। পশ্চিমবঙ্গ ছিল তাদের সেফ প্যাসেজ। এখান দিয়ে ঢুকে তারা ভারতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে অন্যান্য সমস্ত প্রদেশে ছড়িয়ে পড়ছিল। দিল্লির বুক থেকে শুরু করে মুম্বাই, ব্যাঙ্গালোর সব জায়গায় থাবা বসাচ্ছিল এরা। কিন্তু ভারতের অন্যান্য রাজ্যগুলো চাইলেও এই সমস্যার গোড়া কাটতে পারছিল না, কারণ এই অনুপ্রবেশের মূল চাবিকাঠি বা এন্ট্রি পয়েন্টটাই ছিল পশ্চিমবঙ্গ। আর ঠিক এই জায়গাতেই ম্যাজিকের মতো কাজ করেছে গত 4 মের ঐতিহাসিক পরিবর্তন। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার তৈরি হওয়ার পর যেভাবে সীমান্তের নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে এবং একের পর এক কড়া পদক্ষেপ করা হচ্ছে, তাতে এখন সবচেয়ে বেশি খুশি ভারতের অন্যান্য রাজ্যগুলো। তৃণমূল সরকারের আমলে তারা যে শুধু পশ্চিমবঙ্গের মানুষের নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলেছে তাই নয়, তাদের এই ভোট ব্যাংকের নোংরা রাজনীতির মাসুল গুনতে হচ্ছিল পুরো দেশকে। বাংলার সীমান্ত দিয়ে অবৈধ নাগরিকদের ভারতে ঢুকিয়ে দেওয়ার এই যে নীরব ছাড়পত্র, তার ফলে ওড়িশা, বিহার থেকে শুরু করে ঝাড়খণ্ডের মতো প্রতিবেশী রাজ্যগুলো বিব্রত হয়ে পড়ছিল। আর সেই কারণেই এই দলটার ওপর মানে তৃণমূলের ওপর চরম চটে ছিল বাকি রাজ্যগুলো। ভারতের সুরক্ষার স্বার্থে দেশের প্রতিটা কোণ থেকে একটাই আওয়াজ উঠছিল, পশ্চিমবঙ্গ থেকে এই তোষণকারী তৃণমূলকে বিদায় করতেই হবে। আজ পশ্চিমবঙ্গের মাটি থেকে সেই জঞ্জাল সাফ হতেই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলছে গোটা ভারতবর্ষ। ভারতের অখণ্ডতা রক্ষা করতে এবং প্রতিটি রাজ্যের সুরক্ষাকে সুনিশ্চিত করতে এই ঐতিহাসিক পরিবর্তন কতটা জরুরি ছিল তা আজ চারপাশের পরিস্থিতি প্রমাণ করে দিচ্ছে। তবে একা দোষ শুধু তৃণমূলকে দিলে হবে না, অনুপ্রবেশ ইস্যুতে সমান দোষী ছিল সিপিএমও।
পশ্চিমবঙ্গে বাম আমল থেকেই বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের এই রাজ্যের মাটিতে আশ্রয় দেওয়া এবং সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার বিস্তর প্রমাণ মিলেছে। এর সবচেয়ে বড় উদাহরণ সন্দেশখালীর কুখ্যাত শেখ শাহজাহান। একদা বাংলাদেশের বিএনপি পার্টির এই সক্রিয় সদস্য সিপিএমের হাত ধরে নিজের রাজনৈতিক জীবন শুরু করে সন্দেশখালীতে। সেই সিপিএম জমানাতেই তাকে রেশন কার্ড ও ভোটার কার্ড পাইয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীকালে সে তৃণমূলে যোগ দিয়ে শাসক দলের ছত্রছায়ায় সন্দেশখালীতে সন্ত্রাস ও অত্যাচারের রাজত্ব কায়েম করে। কংগ্রেস, সিপিএম, তৃণমূল সবাই এই অনুপ্রবেশকারীদের পক্ষেই রয়েছে। লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন বিখ্যাত 3D পলিসির কথা ঘোষণা করছিলেন, তখন বিরোধী দলগুলো ওয়াক আউট করছিল, যেন অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কিছু বলাই যাবে না। একবার শুনে নিন স্বরাষ্ট্রমন্ত্রীর সেই বক্তব্য। मान्यवर, ये 200 बार भी बहसकार करेंगे, एक भी अवैध घुसपैठियों को इस देश में हम वोट नहीं देंगे। ये हमारे एनडीए का पॉलिसी है मान्यवर। डिटेक्ट मतलब ढूंढो, डिलीट करो, मतदाता सूची में नाम काटो और उनको डिपोर्ट। हम संवैधानिक प्रक्रिया कर डिटेक्ट, डिलीट और डिपोर्ट ये पूरा करेंगे। ये क्यों सदन छोड़कर भाग गए? मैं इनके सामने तो कोई बात भी नहीं कर रहा था, ना कांग्रेस पार्टी के सामने बात कर रहा था। मैं तो बात कर रहा था घुसपैठियों को देश के बाहर निकालने की। अब ये तो देखिए साहब। দীর্ঘ কয়েক দশক ধরে পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্য বানিয়ে রাখা হয়েছিল। ভোটের রাজনীতিতে যেভাবে দেশের সুরক্ষাকে বাজি ধরা হয়েছিল, আজ যেন তার অবসান ঘটার পালা শুরু হয়েছে। মালদা থেকে মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ থেকে হাকিমপুর, চারিদিকে আজ শুধুই কড়া আইনি পদক্ষেপের গর্জন। স্পষ্ট বার্তা, ভারতের মাটি কোনো অবৈধ অনুপ্রবেশকারীর স্থায়ী আস্তানা হতে পারে না। জনগণের করের টাকায় তোষণের রাজনীতি ঝেঁটিয়ে বিদায় করে আগে দেশ, এই নীতিতেই যেন এগোচ্ছে বর্তমান প্রশাসন। আগামী দিনে পশ্চিমবঙ্গ কি পারবে সম্পূর্ণ অনুপ্রবেশকারী মুক্ত এক নতুন ভোরের আলো দেখতে? স্বরাষ্ট্রমন্ত্রীর এই 3D পলিসি কি পারবে সীমান্তের ওপার থেকে আসা অবৈধ অনুপ্রবেশকে চিরতরে মুছে ফেলতে? আপনাদের কি মনে হয়? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানান। আর হ্যাঁ, দেশের সুরক্ষা এবং পশ্চিমবঙ্গের এই ঐতিহাসিক পরিবর্তনের খবর সবার আগে পেতে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং আমাদের পেজটি ফলো করতে একেবারেই ভুলবেন না। বন্দে মাতারাম।